এখানে আমাদের অ্যাডোবি ফটোশপের যে এডিটেবল ফাইল ছিল, অর্থাৎ সোর্স ফাইল যেটাকে আমরা বলতাম, ওই সোর্স ফাইল ছিল একটা পিএসডি, ফটোশপ ডকুমেন্ট একটাই পিএসডি, একটাই হচ্ছে সোর্স ফাইল। কিন্তু যখন আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করবেন তখন আপনি সোর্স ফাইল হিসেবে চারটা ফাইল পাবেন। তার মানে হচ্ছে আপনি চারটা ফরম্যাটে সেভ করতে পারবেন এবং এই চারটা ফরম্যাট আপনার সোর্স ফাইল হিসেবে কাউন্ট হবে। এই চারটা ফরম্যাট আপনি যদি এআই তে সেভ করেন সেটাও এডিটেবল থাকবে, যদি ইপিএস এ সেট করেন সেটাও এডিটেবল থাকবে, পিডিএফ এও এডিটেবল থাকবে, এসভিজি তেও এডিটেবল থাকবে। সো এখান থেকে আমরা মোবাইল বেস কাজ করতে পারি। এখানে আমাদের ওয়েব বেস কাজ আছে, এগুলো ইউআই এর জন্য মেইনলি ব্যবহার করা হয় আর কি। আর প্রিন্টের জন্য যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে এই যে প্রিন্টের জন্য ডাইমেনশন দেওয়া আছে, আর আর্ট এন্ড ইলাস্ট্রেশনের জন্য আলাদা করে দেওয়া আছে। তো আমরা সাধারণত যেটা করি সবসময়ের জন্য আমরা হচ্ছে কাস্টম ডাইমেনশন সেট করি। যেমন আমরা যদি এটার নাম দিই, ডকুমেন্টের একটা নাম দিচ্ছি, যেভাবে অ্যাডোবি ফটোশপে করছেন সেম। আমি বললাম প্র্যাকটিস 1। তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 ভার্সন ইউজ করতেছেন। তারা নেভিগেশন মেনুর ফাইল থেকে নিউ এ ক্লিক করলে এই ইন্টারফেসটা পাবেন। ওকে, তো আমরা এখানে হচ্ছে প্রথমে ডকুমেন্টের নাম দিয়ে দিলাম, তারপর আমরা আমাদের ইউনিটটা এখান থেকে সেট করে দিতে পারি। তো আমরা যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটরে বেশিরভাগ কাজই হচ্ছে প্রিন্ট রিলেটেড করি, সুতরাং আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে ইঞ্চেস। আর কখনো কখনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি হয়তো মিলিমিটার, সেন্টিমিটার এগুলো ব্যবহার করতে পারেন আর কি। আর ব্লিডের যে ব্যাপারটা, আমরা যখন এর আগে কাজ করছি তখন আমাদেরকে ব্লিডটাকে আলাদাভাবে সেট আপ করে নিতে হতো। ইমেজ থেকে ক্যানভাস সাইজে যায়, তারপর হচ্ছে আমাদেরকে সেট আপ করে নিতে হতো। কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে আরেকটু সহজ করে দিছে যে আপনি এইখানে প্রথমেই গ্রিডটা সেট করে নিতে পারবেন। আর অ্যাডভান্স অপশনটাকে যদি আপনি হচ্ছে ওপেন করেন তাহলে এখানে কালার মোডটা পাবেন। সো আপনি যদি প্রিন্টের জন্য কাজ করেন CMYK কে নেবেন, যদি ওয়েবের জন্য করেন তাহলে RGB নেবেন। আর রাস্টার ইফেক্টস এখানে কিছু সেট করা আছে। আমরা আগে যেমন আমাদের মন মতো ইচ্ছা মতো নিতে পারতাম, আমরা ম্যানুয়ালি ভ্যালুটাকে বসাইতে পারতাম। কিন্তু এখানে হচ্ছে তিনটা সেট করা আছে, একটা একদম সর্বনিম্ন যেটা 72, আর সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে 300। ঠিক আছে। তো এইখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, ফটোশপে যখন আপনি হচ্ছে ওই যে ওই রেজুলেশনের জায়গাটা পাবেন, তখন ওইখানে থাকে কিন্তু ডিপিআই। ডিপিআই এর ফুল ফর্ম হচ্ছে ডট পার ইঞ্চ। আর এখানে বলছে পিপিআই, প্রিন্ট পার ইঞ্চ। যেহেতু আমি বলছি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে প্রিন্টের জন্য বেশি কাজ করে, যত ধরনের পাবলিকেশনস এর যত কাজকর্ম আছে এগুলো কিন্তু হচ্ছে আপনার এই অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে হয়। তো যার কারণে এটা যেহেতু প্রিন্ট ফ্রেন্ডলি, সুতরাং এটা হচ্ছে প্রিন্টের জন্য ওই রেজুলেশনটা সেট করা থাকে। তো আমরা সবসময় সর্বোচ্চ 300 PPI যেটা সেটাই নিব, আর বাকি সবকিছু সেম রেখে শুধুমাত্র হচ্ছে ক্রিয়েট করে দেবো, তাহলে আমাদের নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। দুইটা আর্টবোর্ড এবং এই যে চারপাশে রেড লাইন যে দেখতে পাচ্ছেন, এই রেড লাইনটা হচ্ছে আমাদের প্রিন্টের এরিয়া। এই রেড লাইনটা হচ্ছে আমাদের কি প্রিন্টের মানে ব্লিডের এরিয়া। ঠিক আছে, প্রিন্টের জন্য যে আমরা ব্লিডটা সেট করি, ফটোশপে যেভাবে আমরা ডকুমেন্টটাকে হচ্ছে জুম আউট করতাম, এখানেও আমরা জুম আউট করতে পারবো শর্টকাট কমান্ডের মাধ্যমে, যেটা হচ্ছে কন্ট্রোল মাইনাস। কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট, কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন। ফটোশপের সাথে আমরা যদি কম্পেয়ার করি তাহলে ইলাস্ট্রেটরে একটা জিনিস এখানে মিসিং আছে ইন্টারফেসে। কোন জিনিসটা মিসিং আছে কেউ কি একটু ধরতে পারবেন? আমাদের অপশন বার হচ্ছে এখানে কিন্তু অ্যাবসেন্ট, এখানে কিন্তু অপশন বারটা নাই। তো আমরা যখন হচ্ছে অ্যাডোবি ফটোশপের কোনো একটা অপশন বা কোনো একটা প্যানেল বা কোনো কিছু যদি এলোমেলো হয়ে যেত, আমরা সেটাকে ঠিক করার জন্য একটা শর্টকাট ইউজ করতাম। শর্টকাট বলতে আমরা হচ্ছে কি করতাম, আমরা নেভিগেশন মেনুর উইন্ডোতে যাইতাম। উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস নামে একটা অপশন ছিল, এই ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল আমরা এটাকে সেট করে দিতাম যদি সেট করা না থাকতো, আর যদি সেট করা থাকতো তাহলে আমরা রিসেট এসেনশিয়াল করতাম। কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখন আপনি আসবেন তখন আর এসেনশিয়ালে কাজ হবে না, তখন এসেনশিয়াল ক্লাসিক এইটাতে সেট করতে হবে। যখন এসেনশিয়াল ক্লাসিক সেট করবেন তখন দেখেন এবার কিন্তু আমাদের অপশন বারটা চলে আসছে। তো যেহেতু অপশন বারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সো এই অপশন বারটা আমাদেরকে আনতে হবে। আর আনার জন্য আমরা ব্যবহার করবো কি, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল ক্লাসিক। ওকে। সো এবার এবার কিন্তু আমাদের হচ্ছে ফটোশপের সাথে আমাদের যে ইন্টারফেসটা কিন্তু এখন একেবারে ম্যাচ করে যাচ্ছে, রাইট? আচ্ছা, এখানে যেটা বলতেছেন যে লেয়ার প্যালেটের ব্যাপারটা, লেয়ার প্যালেট না থাকার কারণ হচ্ছে যে অ্যাডোবি ফটোশপ হচ্ছে লেয়ার বেস সফটওয়্যার। ওইখানে প্রত্যেকটা কাজই লেয়ারের উপরে ডিপেন্ড করে। আপনি কোনো একটা কাজ করছেন বাট লেয়ার নেননি, তাহলে কি হবে, একই ডকুমেন্টের উপরে বা একই লেয়ারের উপরে দুইটা কাজ পড়ে যাবে। কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর কিন্তু লেয়ার বেস সফটওয়্যার না।
অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে পাথ বেস সফটওয়্যার, কারণ এটা ভেক্টর গ্রাফিক্স প্রডিউস করে। লেয়ার হচ্ছে আপনার মানে সংকোচন বা প্রসারণের ক্ষেত্রে এটা একটা বাধা, কিন্তু পাথের ক্ষেত্রে এটা কোনো বাধা নেই, যার কারণে অ্যাডোবি ইলাস্ট্রেটর লেয়ারে ফোকাস দেয় না। লেয়ার এখানেও তৈরি হবে, এখানেও আপনি লেয়ার নিয়ে কাজ করতে পারবেন। এই যে এখানেও লেয়ার প্যালেট আছে, এই যে লেয়ার, এই যে দেখেন লেয়ার 1, এখানেও লেয়ার আছে, বাট এইখানে আমাদের আসলে লেয়ারের উপরে কোনো ধরনের মনোযোগ দেওয়ার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, সো প্রথমেই যে টুলটা আছে একদম প্রথমের দিকে, এই টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল। আমাদের অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারেও কিন্তু সিলেকশন টুল ছিল, এই দুইটা টুল কিন্তু অ্যাডোবি ফটোশপেও ছিল। এই যে দেখেন, এই যে একটা মানে টাইপ টুলের পাশে একটা টুল আছে যেটার নাম হচ্ছে কি পাথ সিলেকশন, এবং এটার উপরে মাউসে রাইট ক্লিক করলে আরেকটা টুল আছে, এটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন। সো এই দুইটা টুলের কিন্তু আরেকভাবে ডাকা যায়, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যারো আর একটা হচ্ছে হোয়াইট অ্যারো। সেম এখানে দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক অ্যারো, এটা হচ্ছে হোয়াইট অ্যারো। এখানেও ডিরেক্ট সিলেকশন টুল আর এটা হচ্ছে সিলেকশন টুল। ওখানে যেটা পাথ পাথ সিলেকশন, এখানে ধরেন যেটা সিলেকশন টুল নামে পরিচিত। কাজ অলমোস্ট একই রকমের। এখন অ্যাডোবি ফটোশপে কি ছিল, একদম আমাদের মুভ টুল নামে একটা টুল ছিল, মুভ টুল দিয়ে আমরা কোনো একটা অবজেক্টকে মুভ করতে পারতাম। আর এখানে যেটা হবে, এখানে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল বা সিলেকশন টুল দিয়ে আমরা ওই কাজটা করে ফেলতে পারবো। অলমোস্ট সেম ওই মানে এই টুলগুলো ফটোশপেও ছিল, এখানেও আছে, শুধু নামটা ভিন্ন। এবং ওইখানে আমরা হচ্ছে এই টুলের এত বেশি কাজ দেখি না, বা আমরা আমাদের এত বেশি প্রয়োজন পড়ে না, কিন্তু এখানে আমাদেরকে কিন্তু এই টুল দুটার উপরে অনেক অনেক নির্ভর করতে হবে। শেপ টুলের কাজ কিন্তু আপনারা অ্যাডোবি ফটোশপেও করে আসছেন। শেপ টুলের উপরে মাউসে রাইট ক্লিক করলে এখানে অনেকগুলো টুল আছে, যেমন রেক্টেঙ্গুলার, রাউন্ডেড রেক্টেঙ্গেল কিন্তু যাদের অ্যাডোবি ফটোশপের সি6 ভার্সন ইউজ করে আসছেন তারা কিন্তু রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা দেখে আসছেন। এখানে আমি যদি রাউন্ডেড রেক্টেঙ্গেল সিলেক্ট করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে ওই টাইপের একটা শেপ আমাকে দিবে। রাউন্ডেড রেক্টেঙ্গেল মানে এই যে কর্নার গুলো একটু রাউন্ড হবে, এতটুকুই, আর তো কিছু না। আমি যখন এটাকে সিলেক্ট করে রাখছি, তখন এই যে কালার প্যালেটের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, অ্যাডোবি ফটোশপে দুইটা কালার প্যালেট ছিল, একটা হচ্ছে ফরগ্রাউন্ড, একটা ছিল ব্যাকগ্রাউন্ড। কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবির বাকি আর যতগুলো সফটওয়্যার আছে, যেমন এইখানে এই যে এই প্রথমেরটা হচ্ছে ফিল কালার, পরেরটা হচ্ছে স্ট্রোক কালার। যত আপনি যদি ভিডিও এডিটিং এর কাজ করতে যান আফটার ইফেক্টস এ কিংবা প্রিমিয়ার প্রোতে, সবগুলোতেই কিন্তু হচ্ছে আপনার এইভাবেই কালার প্যালেট গুলো থাকে। একমাত্র ফটোশপেই হচ্ছে একটা ফরগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড কালার। তাছাড়া যতগুলো অ্যাডোবির সফটওয়্যার আছে সবগুলোতেই এভাবেই থাকবে, একটা ফিল একটা স্ট্রোক। তো ফিল কালারটা কি করা আছে, সাদা। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করি বা একটা সিঙ্গেল ক্লিক করি, তাহলে এটার কালার পিকারটা ওপেন হবে। আমি এখান থেকে যদি একটা কালার সেট করে ওকে করে দেই, তাহলে দেখেন এইখানে আমাদের সেট হয়েছে, এখানে আমাদের সেট হয়ে গেছে, যেহেতু এটা সিলেক্ট করা ছিল। সো এখন কিন্তু আমাদের শেপটা ভিজিবল। আর স্ট্রোক কালারটা ব্ল্যাক, এই যে চারপাশে আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছিলাম, তখন এটা হচ্ছে স্ট্রোক কালার থেকে আসছে। যদি আমি এটাকেও চেঞ্জ করতে চাই, তাহলে এটার উপরেও যদি আমি হচ্ছে ডাবল ক্লিক করি, তাহলে এখান থেকে আমি সেটারও কালার পরিবর্তন করে দিতে পারবো। তো আমি এখান থেকে ধরেন যে গ্রিন করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম, তাহলে এখন আমাদের স্ট্রোক কালারটা হয়ে গেল গ্রিন। এখন স্ট্রোকটা কিন্তু অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, কারণ স্ট্রোকটা অনেক কম আছে, যার কারণে দেখা যাচ্ছে না। আমি যদি অপশন বার থেকে স্ট্রোকটাকে একটু বাড়ায় দেই, দেখেন এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের স্ট্রোক কালারটা সবুজ দেয়া আছে। তো এভাবে করে আমাদের অবজেক্টের কালার পরিবর্তন করতে হবে। স্ট্রোক কালারটাকে একেবারে রাখবো না, তাহলে যে স্ট্রোক কালারটা আমার সিলেক্ট করা আছে, এবার আমি জাস্ট এইখানে দেখেন একটা নান আইকন দেওয়া আছে, এই নান আইকনে যদি ক্লিক করেন, দেখেন এটাকে আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে নানটাকে ক্লিক করবেন, তাহলে দেখেন এখন স্ট্রোকটা চলে গেছে। যদি আপনি বলেন আমি ফিল কালারটাও রাখতে চাই না, তাহলে এই যে ফিল কালারটাকে আগে সিলেক্ট করে নেবেন, তারপরে নান করে দিবেন। তাহলে এখন ফিল কালারও থাকলো না, স্ট্রোক কালারও থাকলো না, বাট স্টিল এখানে একটা অবজেক্ট আছে। দেখেন দেখা যাচ্ছে না কিছুই, কারণ ফিল কালারও দেয়া নাই, আবার স্ট্রোক কালারও দেয়া নাই, বাট আমি মাউসটা যখন নিয়ে যাব, তখন কিন্তু আমাদের এই শেপটা বোঝা যাবে যে এখানে একটা শেপ আছে, এখানে একটা অবজেক্ট আছে। ঠিক আছে? আচ্ছা, তো আমি এটাকে সিলেক্ট করে এটার ফিল কালারটাকে একটু পরিবর্তন করে রাখি আপাতত। এটাকে একটু মুভ করে নিই। এই যে মুভ টুল থেকে আমি এটাকে মুভ করতে পারবো, এই যে মুভ করা যাবে, ঠিক আছে? অথবা কিবোর্ড কমান্ড হচ্ছে স্পেস বার ধরেও আমি কিন্তু এটাকে মুভ করতে পারবো। এই যে দেখেন, এই যে একটা সার্কেল, এই যে একটা ছোট্ট ছোট্ট চারটা সার্কেল আছে, এই যে এই সার্কেল গুলো কি করে, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের CS6 ভার্সনে পাবেন না।
এটা হচ্ছে সম্ভবত 20 18 17 18 থেকে সম্ভবত এটা হচ্ছে পাওয়া যাবে। গুলো আছে, এটাকে যদি আমি ধরে এভাবে করে হচ্ছে ড্র্যাগ করি, তাহলে দেখবেন যে চারপাশ থেকে রাউন্ড হবে। এই দেখেন, রাউন্ড হচ্ছে না, চারপাশ থেকে রাউন্ড হবে। আবার আপনি যদি বাইরের দিকে নিয়ে যান, তাহলে দেখেন একদম সমান। আবার যদি আপনি মনে করেন স্পেসিফিক একটা সাইটকেই হচ্ছে আমি রাউন্ড করতে চাই, তাহলে জাস্ট ওইটার উপরে ডবল ক্লিক করবেন, তাহলে ওইটা সিলেক্ট হবে। বাকিগুলোর চাইতে ওইটাকে আলাদাভাবে শো করবে। দেন আপনি যদি হচ্ছে ভিতরের দিকে নেন, তাহলে দেখেন এটা শুধুমাত্র এই সাইডটাকে রাউন্ড করতেছে। আবার আপনি যদি বলেন যে এই সাইডটাকে আমি রাউন্ড করব, তাহলে আগে এই পয়েন্টটাকে ক্লিক করে ধরেন, ধরার পরে তারপরে ভিতরের দিকে ড্র্যাগ করেন, তাহলে দেখবেন যে এটা শুধুমাত্র এই পাশ থেকেই রাউন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা চাইলে কিন্তু অবজেক্ট গুলোকে মডিফাইও করতে পারি। কি সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আসলে কি? এই ডিফারেন্সটা বুঝতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমি এই চারটাকে ধরেন যে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। দেখেন, আমি বাইরে থেকে এভাবে করে জাস্ট মাউসের লেফট ধরে সিলেক্ট করে নিলাম আর কি, ড্র্যাগ করে নিলাম আর কি, তাহলে এটা কি হবে? চারটাই সিলেক্ট হইলো। ওকে, এখন আমি যদি শর্টকাট কমান্ড কন্ট্রোল জি প্রেস করি, তাহলে এটা হয়ে যাবে গ্রুপ। আপনারা অ্যাডোবি ফটোশপে লেয়ার গ্রুপ করছেন না, কন্ট্রোল জি দিয়ে লেয়ার গুলোকে ধরে কন্ট্রোল জি প্রেস করতেন, তাহলে কি হতো? লেয়ার গ্রুপ হয়ে যেত। তো এইখানে অবজেক্ট গুলোকে সব ধরে কন্ট্রোল জি প্রেস করলে ওই অবজেক্টের একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। একটা গ্রুপ তৈরি হয়ে গেছে না? দেখেন, এখন ক্লিক করলে যে আমি এখন সিলেকশন টুলে আছি, আমি যখন একটাতে ক্লিক করতেছি পুরো গ্রুপটাই সিলেক্ট হচ্ছে। এই যে একটা গ্রুপ সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে এই সিলেকশন টুল। এখন আপনি যদি বলেন যে আমার গ্রুপ করা আছে থাকুক, বাট স্টিল আমি চাচ্ছি ইন্ডিভিজুয়াল কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে, লাইক হচ্ছে এই ইলিপসটাকে, এটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি। এখন আপনি সিলেকশন টুলে থাকা অবস্থায় ক্লিক করলে তো পুরো গ্রুপটাই সিলেক্ট হবে। তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে করতে হবে হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার। ডিরেক্ট সিলেকশন টুলটা আপনি নিলেন, নেওয়ার পরে এখন যদি আপনি ক্লিক করেন, দেখেন এটা কিন্তু স্টিল একটা গ্রুপ, বাট তারপরেও শুধু ইন্ডিভিজুয়াল এই অবজেক্টটাই সিলেক্ট হচ্ছে, অন্যগুলো কিন্তু সিলেক্ট হয় নাই। এখন আপনি চাইলে ধরেন যেটা কালার পরিবর্তন করতে পারেন। আপনি আপনার কাজের সুবিধার জন্য হয়তো গ্রুপ করে রাখছেন, বাট পরবর্তীতে কোনো কারণে প্রয়োজন হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো একটা অবজেক্টকে অ্যাক্সেস করার, তখন আপনি হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহারটা করবেন। গ্রুপটাকে এখন আবার আনগ্রুপ করব কিভাবে? আনগ্রুপ করার জন্য শর্টকাট কমান্ড কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল শিফট জি প্রেস করলে এটা গ্রুপ থেকে আনগ্রুপ হয়ে যাবে। দেখেন এটা আনগ্রুপ হয়ে গেছে, কন্ট্রোল শিফট জি। আর যদি আপনি হচ্ছে ম্যানুয়ালি করতে চান, আমি সবগুলোকে সিলেক্ট করে আবার কন্ট্রোল জি করলাম। যদি ম্যানুয়ালি করতে চান, তাহলে কি করতে হবে? এই যে আপনি এটাকে সিলেক্ট করলেন, মাউসের রাইট প্রেস করলেন, এই যে দেখেন আনগ্রুপ অপশন আছে, এখানে ক্লিক করেন, তাহলে এটা আবার আনগ্রুপ হয়ে যাবে। এই যে দেখেন প্রত্যেকটা এখন ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, তাহলে দুইভাবেই আপনি চাইলে আনগ্রুপ করতে পারবেন, এটা শর্টকাট কমান্ড আর একটা হচ্ছে ম্যানুয়ালি। ওকে, এবার আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যদি এই অবজেক্ট গুলোকে লক করে রাখতে চাই, যে কোনো কারণে আমি চাচ্ছি অবজেক্টটা এখানে থাকুক কিন্তু লক অবস্থায়, যেন এটাকে সিলেক্ট করা না যায় বা কোনো কিছু ধরতে গিয়ে এটা যেন সিলেক্ট না হয়ে যায়, তখন আমরা লক করি অবজেক্ট। তো অবজেক্ট লক করার জন্য আমাদের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল টু। কি বলছি? কন্ট্রোল টু। কন্ট্রোল ধরে টু প্রেস করলে এই যে অবজেক্টটা এটা লক হয়ে যাবে। এখন দেখেন, আমি সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল যেটা দিয়ে ক্লিক করি না কেন, এটা আর ধরবে না। আমি যদি এভাবে ড্র্যাগও করি, তারপরেও দেখেন ওইটা বাদ দিয়ে বাকি তিনটা সিলেক্ট হয়েছে। ঠিক আছে, তার মানে যখন আমি মনে হবে যে আমার এটা হচ্ছে সিলেক্ট না হোক, আমি সিলেক্ট করতে চাই না, তখন এটাকে লক করে দিবেন। লকটাকে আবার আনলক করবেন কিভাবে? লকটাকে আনলক করার জন্য কন্ট্রোল অল্টার টু। কন্ট্রোল অল্টার টু প্রেস করলে দেখেন এটা আবার আনলক হয়ে গেছে। তাহলে কন্ট্রোল টু দিয়ে লক হবে, কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক হবে। আচ্ছা, যদি ম্যানুয়ালি আনলক করতে চান, তাহলে চলে যাবেন নেভিগেশন মেনুর অবজেক্টে। অবজেক্টে গিয়ে এখানে দেখেন আনলক অল। এটা একটা একটা করে আনলক করা যাবে না, এটা একবারেই সবকিছুকেই আনলক করে দিবে, যত কিছু লক করা আছে সবকিছুকে আনলক করবে। আনলক অল ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু এখন আবার আনলক হয়ে গেছে। তাহলে দুইভাবে আপনি লক এবং আনলক করতে পারবেন। আপনি লকও করতে পারবেন এটার সাহায্যে। অবজেক্টে ক্লিক করেন, এই যে লক, লক থেকে কি সিলেকশন, এই যে সিলেকশন ক্লিক করেন, দেখেন এটা লক হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন লক করার মতন করে আমাদের কিন্তু হাইড করতেও হতে পারে, হাইড করে রাখবো যে আমি অবজেক্টটা এখানে আছে থাকুক, বাট আমার ডিজাইনের মধ্যে স্টিল এখন শো না করবো আর কি। তখন শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল থ্রি। দেখেন কন্ট্রোল থ্রি প্রেস করছি, আমাদের এটা হাইড হয়ে গেছে, বাট এটা কিন্তু এখনো এখানেই আছে, শুধু হাইড, আমরা দেখতে পাচ্ছি না।
আমাদের সব কাজকর্ম যখন হয়ে যাবে তখন আমরা আবার এটাকে শো করতে পারবো। তো এই উদ্দেশ্যে আমরা এটাকে হাইড করে রাখতে পারি। সো হাইড থেকে আবার যদি শো করতে চান কি করতে হবে? শো করার জন্য শর্টকাট কমান্ড কন্ট্রোল অল্টার 3। কন্ট্রোল অল্টার 3 প্রেস করলে এটা আবারও শো হবে, ভিজিবল হবে। আর যদি আপনি হচ্ছে এই যে এখান থেকে করতে চান, তাহলে এই যে এখান থেকে দেখবেন এই যে শো অল। এখন এটা ডিসেবল হয়ে আছে কেন? কারণ হচ্ছে যেহেতু এখানে কোনো কিছু আমাদের হাইড করা নেই। আমি যদি কন্ট্রোল, আচ্ছা, আমি এখান থেকে হাইড করি, অবজেক্ট থেকে, এই যে হাইড, সিলেকশন, হাইড, এখান থেকে আমি হাইডও করতে পারবো, এখান থেকে আমি আবার এই যে শো অলও করতে পারবো। তো এখানে দেখেন ম্যাজিক ওয়ান টুল যেটা আছে, ম্যাজিক ওয়ান টুলের কাজ আমরা বলছি যে ম্যাজিক ওয়ানটা কি করে। ম্যাজিক ওয়ান হচ্ছে আমাদের এক জাতীয় কালারকে সিলেক্ট করে। তো এখানে এই যে আমাদের দুইটা আর্টবোর্ড, এই দুইটা আর্টবোর্ডের মধ্যে যে পাঁচটা শেপ আছে, পাঁচটা শেপের মধ্যে এক জাতীয় কালার কোথায় আছে? এই যে রেড, এটা হচ্ছে এক জাতীয় কালার, রাইট? তো এটা আমাদের লক করা আছে। আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে আগে আনলক করে নিলাম, কারণ লক করা থাকলে তো কোনো অপারেশন এক্সিকিউট করবে না। তো আমি ম্যাজিক ওয়ান টুলে যাব, যাওয়ার পরে আমি যদি এই যে একটা শেপের উপরে আমি ক্লিক করি, তাহলে দেখেন তিনটা শেপই সিলেক্ট হয়েছে। মানে ও এক জাতীয় এই ডকুমেন্টের মধ্যে যতগুলো আর্টবোর্ডই থাকুক, যত কিছুই থাকুক, এই ডকুমেন্টের মধ্যে যতগুলো সে এক জাতীয় কালার পাবে সে সিলেক্ট করে ফেলবে। তো সিলেক্ট করে ফেলছে। আমি যদি এখন চাইলে একসাথে সবগুলোকেই কালার চেঞ্জ করে দিতে চাই, আমি এখানে ডাবল ক্লিক করলাম, আমি এখান থেকে ধরেন যে কালার পরিবর্তন করব, আমি কিছুটা গোল্ড টাইপের একটা কালার নিয়ে ওকে করে দিলাম। তাহলে দেখেন তিনটা একসাথে এট এ টাইম কালার চেঞ্জ করে ফেলছে। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা মানে বলবো যে ফিচার, ভালো ফিচার। আমরা যখন ভেক্টর নিয়ে কাজ করি, কিংবা হচ্ছে আমরা যখন কোনো একটা টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করি, তখন কি হয়? ধরেন যে আপনি হচ্ছে একটা কালার নিয়ে কাজ করছেন, ক্লায়েন্ট বলতেছে যে এই কালারটা পরিবর্তন করে আমার ব্র্যান্ডের কালারটা দাও। হ্যাঁ, আমার ব্র্যান্ডের কালার বা আমার লোগোর কালার, তখন আপনি ওই এটার মাধ্যমে আপনি কালারটা একবারেই কিন্তু পরিবর্তন করে ফেলতে পারেন। টুল নিয়ে আমি যদি এইভাবে করে সিলেকশনে যাই, এভাবে করে সিলেকশনে যাই, ঠিক আছে, যে এই তিনটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে লেসো টুল দিয়ে আমি যেই জায়গাটাকে ড্র করব শুধুমাত্র ততটুকু অংশই সিলেক্ট হবে। বুঝছে? শুধু এই তিনটার উপর মানে তিনটার পাশে দিয়ে আমি হচ্ছে সিলেকশনটাকে ঘুরাইছি। সো এই তিনটাই শুধুমাত্র আমার সিলেক্ট হয়েছে। আমি চাইলে এখন একসাথে কালার পরিবর্তন করতে পারি। লক্ষ্য করে দেখেন আমাদের ফিল কালারে এটা কিন্তু কোয়েশ্চেন মার্ক হয়ে আছে। কেন? কারণ ও কোনো কালার দেখাইতে পারতেছে না। এখানে তো তিন ধরনের কালার আছে, ও কোন কালারটাকে দেখাবে? এই জন্য ও কোয়েশ্চেন মার্ক দেখাচ্ছে। তো আমি এখানে ডবল ক্লিক করে যদি এখন একটা কালার সেট করে দিই, লাইক হচ্ছে একটা ভায়োলেট কালার সেট করে দিলাম, বা পার্পল টাইপের একটা কালার সেট করে দিলাম, দেখেন একসাথে আমাদের তিনটা শেপেরই কালার পরিবর্তন হয়ে গেল। টুল দিয়ে আমরা কি করতাম? পেন টুল দিয়ে আমি একটা ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসতো, আরেকটা ক্লিক করলে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আসতো, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট মিলে একটা পাথ তৈরি করতো। এখানেও কিন্তু সেম হচ্ছে। দেখেন যেখানে শুরু করছি সেখানে গিয়ে শেষ করলাম, তাহলে তিনটা পার্ট আর তিনটা অ্যাঙ্কর পয়েন্ট মিলে একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করছে। ঠিক আছে? এখন ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা শুধুমাত্র অ্যাডোবি ফটোশপ দিয়ে যখন আপনি কাজ করতেন পেন টুলে, তখন আপনাকে কি করতে হতো? তখন আপনার হচ্ছে শেপ মোড এবং পাথ মোড বলে একটা কথা ছিল। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এগুলোর কোনো কাজ নাই। যখন আমরা ফটো এডিট করতাম তখন আমরা পাথ সিলেক্ট করতাম, যখন আমরা ডিজাইন করতাম তখন আমরা শেপ সিলেক্ট করতাম। অ্যাডোবি ফটোশপে ফটো এডিটিং করা যায়, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফটো এডিটিং এর কোনো সুযোগ নাই। কতদিন বলছি না যে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ফটো এডিট করতে পারবেন না। এখন এখানে আমরা হচ্ছে চাইলে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডও করতে পারি, তাই না? এখান থেকে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। এটা ফটোশপে ছিল, এখানেও সেম আছে। তো এখানে আমাদেরকে কিন্তু লেয়ার নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না। একটা জিনিস লক্ষ্য করছেন আপনারা? আমি এটাকে ধরেন ডিলিটও করে দিতে পারি, তাই না? এখানে আমার লেয়ার নিয়ে কোনো কাজ করতে হয়েছে, লেয়ার নিতে হয়েছে বা লেয়ারে কালার অ্যাপ্লাই করতে হয়েছে এমন কিছু না। এখানে আমাদের লেয়ারের কোনো প্রয়োজনই পড়তেছে না। এই যে দেখেন, এটাকে আমি হচ্ছে যত বেশি জুম ইন করি না কেন, দেখেন আমি জুম ইন করছি কত, 64,000%। যদি একদম নিচের দিকে লক্ষ্য করেন, 64,000% বা উপরেও শো করতেছে, এটা 64,000% আমি জুম ইন করছি। বাট স্টিল এটা কি একবারও পিক্সেলেট হয়েছে? এতটুকু অংশ পিক্সেলেট হয়েছে? হয় নাই। তার মানে এটাই হচ্ছে ভেক্টরের পাওয়ার। আচ্ছা, এখন আমি যে এত বেশি জুম ইন করে ফেলছি, আমি যদি এখন এটাকে আমাদের এই যে ডিসপ্লে যেটা আছে, ডিসপ্লের অ্যাকচুয়াল সাইজের মধ্যে নিয়ে যেতে চাই, যে আমার ডিসপ্লে যতটুকু ততটুকু অংশ দেখাবে, তাহলে আমি শর্টকাট কমান্ড কন্ট্রোল 0 প্রেস করলে দেখেন আমাদের ডিসপ্লে অনুযায়ী এটা ফিট হয়ে যাবে। আর যদি 100% করতে চাই, কন্ট্রোল 1 প্রেস করলে
100% হবে। এই যে দেখেন 100% ভিউ। কন্ট্রোল 0 করলে অ্যাকচুয়াল সাইজ মানে হচ্ছে আমাদের ডিসপ্লের যে সাইজটা, আমাদের যার মনিটর যত বড় হবে তার পার্সেন্ট তত বড় হবে। এই যে কার্ভেচার টুল আমাদের অ্যাডোবি ফটোশপে ছিল, বাট আগের ভার্সন যারা ব্যবহার করছেন তারা পান নাই। CS6 এ এটা ছিল না, বাট ইলাস্ট্রেটরের এটা কিন্তু আপনারা পাবেন। সো কার্ভেচার টুলে গেলে কি হবে, একটা ক্লিক করলাম একটা অ্যাঙ্কর পয়েন্ট, আরেকটা ক্লিক করলাম আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট। যখন 3 নাম্বার অ্যাঙ্কর পয়েন্টটা নিব, যদি নিচের দিকে নেই তাহলে উপরের দিকে যাবে, যদি উপরের দিকে নেই তাহলে নিচের দিকে, মানে বিপরীত দিকে একটা কার্ভ করবে। ঠিক আছে, এই যে বিপরীত দিকে একটা কার্ভ করতেছে। তো এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের কার্ভেচার আর ফটোশপের কার্ভেচারের মধ্যে দেখতে গেলে কোনো পার্থক্য আপনি পাবেন না, একইভাবে কাজ করে। কিন্তু পারফরমেন্সের দিক থেকে পার্থক্য আছে। অ্যাডোবি ফটোশপের চাইতে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কার্ভেচার যেটা আমরা করি সেটা হচ্ছে অনেকটা বেশি স্মুথ হয়, অনেক ভালো হয়। তো আমি সেভ অ্যাস এ ক্লিক করলাম, সেভ অ্যাস থেকে আমি হচ্ছে এই যে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই ফরম্যাট, এই যে পিডিএফ ফরম্যাট, ইপিএস ফরম্যাট, এই যে এসভিজি ফরম্যাট, 4টা ফরম্যাটই এখানে আছে, রাইট? এখন আপনি কোথায় সেভ করবেন সেখানে দিয়ে তারপরে সেভ করে দিলে আপনার এআই, ইপিএস, পিডিএফ, এসভিজি যে ফরম্যাট আপনি সেট করবেন এখানে সেটাতে সেভ হয়ে যাবে। এখন ইমেজ আকারে সেভ করতে গিয়ে আপনারা একটু প্রবলেমে পড়বেন, কারণ এখানে ফাইল থেকে সেভ অ্যাসে জেপিজি পিএনজি ফরম্যাটটা নাই, আপনাদের কারোরই নাই। CS6 এও নাই, আপডেট ভার্সন গুলোতেও নাই। এটার জন্য কি করতে হবে, ফাইল থেকে চলে যেতে হবে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, কি বলছে, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস। আর যাদের হচ্ছে ফটোশপ CS6 ভার্সন তাদের হয়তো এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস থাকবে না, তাদের থাকবে সেভ ফর ওয়েব। এই এতটুকু পার্থক্য, এই যে সেভ ফর ওয়েব এটা থাকবে। ঠিক আছে, সো আমাদের যেহেতু এক্সপোর্ট অ্যাস আছে আমরা এটা ব্যবহার করব, যাদের নাই তারা হচ্ছে সেভ ফর ওয়েব এটা ব্যবহার করবেন, বাস। ওকে, সো এক্সপোর্ট অ্যাসে ক্লিক করলে এখানে এইবার আপনি হচ্ছে দেখেন, এই যে দেখেন জেপিজি পিএনজি, জেপিজি পিএনজি দুইটা ফরম্যাটই কিন্তু ইমেজের জন্য আছে। আর এসভিজি এখানেও কিন্তু এসভিজি আছে, বাট এটা কিন্তু এডিটেবল এসভিজি হবে না, এটা জাস্ট হচ্ছে আপনার ইমেজ আকারে এসভিজি হবে আর কি। ঠিক আছে, তো এইভাবে করে এডিটেবল ফরম্যাট এবং হচ্ছে প্রিন্ট ইমেজ ফরম্যাটে সেভ দিবেন। ঠিক আছে, পুরো একটা 200-300 পেজের বই ডিজাইন করবেন, একটা ম্যাগাজিন ডিজাইন করবেন, একটা বুকলেট ডিজাইন করবেন, একটা ধরেন যে ক্যাটালগ ডিজাইন করবেন, তখন কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের চাইতেও অ্যাডোবি ইনডিজাইন আরো বেটার পারফর্ম করে এবং অনেক ভালোভাবে